হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো মেসোপটেমিয়া সভ্যতা থেকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মেসোপটেমিয়া সভ্যতার প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী রয়েছে এই বিষয়টা নিয়ে কিন্তু আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, তবে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। দেখো, তোমরা যারা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, তারা কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, নাম্বার দুটির মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এবারে তোমাদের কোর্স ফি সম্পর্কে একটু বলি। দেখো, তোমাদের কোর্স ফি যেটা আগে ছিল সেটা ছিল হচ্ছে 1199 রুপিস, কিন্তু এখন এই কোর্স ফিটা তোমাদের কিন্তু পে করতে হচ্ছে না। তোমাদের জন্য কিন্তু একটা অফার রাখা হয়েছে। অফারটা কি? দেখো, অফারটা হলো মাত্র 99 রুপিস রেজিস্ট্রেশন ফি এর বিনিময়ে কিন্তু তোমরা তোমাদের পুরো কোর্সটা কিন্তু ক্লিয়ার করে নিতে পারছো। ঠিক আছে? এবং এই যে অফারটা রয়েছে, এই অফারটা কিন্তু প্রথম 100 জন স্টুডেন্টসের জন্য কিন্তু রাখা হয়েছে। অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের প্রথম 100 জন, ফোর্থ সেমিস্টারের প্রথম 100 জন এবং সিক্স সেমিস্টারের প্রথম 100 জন স্টুডেন্টসের জন্য কিন্তু এই অফারটা রাখা হয়েছে। ঠিক আছে? তো এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার সরাসরি আলোচনার বিষয় শুরু করছি। দেখো, এই যে মেসোপটেমিয়া সভ্যতা রয়েছে, এই মেসোপটেমিয়া সভ্যতার ক্ষেত্রে কিন্তু আমরা বিভিন্ন বৈশিষ্ট্য কিন্তু লক্ষ্য করতে পারবো। ঠিক আছে? তো মূলত আমরা জানবো প্রথমেই, দেখো এই যে মেসোপটেমিয়া শব্দটি, এই মেসোপটেমিয়া শব্দটির অর্থের কথা। দেখো, মেসোপটেমিয়া শব্দটির অর্থ বলতে বোঝানো হয়, বা মেসোপটেমিয়া কথাটির অর্থ হচ্ছে দুটি নদীর মধ্যবর্তী ভূমি বা দুটি নদীর মধ্যবর্তী স্থান। এখানে যে দুটি নদীর প্রসঙ্গ রয়েছে, একটা নদীর নাম হলো টাইগ্রিস এবং আরেকটা নদীর নাম হলো ইউফ্রেটিস। কি বলা হচ্ছে? দেখো, টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর অববাহিকায় গড়ে ওঠা মেসোপটেমীয় সভ্যতা তার সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা এবং উন্নত উদ্ভাবনের জন্য কিন্তু ইতিহাসে এক অনন্য স্থান অধিকার করে আছে। অর্থাৎ মেসোপটেমিয়া সভ্যতার যে সমাজ ব্যবস্থা রয়েছে এবং উন্নত মানের যে উদ্ভাবনের যে জন্য এই ইতিহাসে কিন্তু একটা বিশেষ স্থান অধিকার করে আছে এই মেসোপটেমিয়া সভ্যতা। ঠিক আছে? তাহলে দেখো, মূল বৈশিষ্ট্যগুলি কী কী রয়েছে একটু জেনে নেব। 1 নম্বর বৈশিষ্ট্যের ক্ষেত্রে প্রথমে বলা হচ্ছে কৃষি ও অর্থনীতি। দেখো, মেসোপটেমিয়া সভ্যতার অর্থনীতি বলো বা মেসোপটেমিয়া সভ্যতার সমাজ ব্যবস্থা বলো, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আগের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করেছি। সেখানে অর্থনীতির মূল ভিত্তি কী বা অর্থনীতির মধ্যে কোন কোন বিষয়গুলো রয়েছে সমস্ত কিছু নিয়ে কিন্তু বলেছিলাম। এই যে আমরা অর্থনীতি সম্পর্কে জানছি, যে পয়েন্টটা হচ্ছে কৃষি এবং অর্থনীতি। তো অর্থনীতির মূল ভিত্তিই কিন্তু কৃষিকাজ বা কৃষি। অর্থনৈতিক প্রধান অন্যতম মূল ভিত্তি কিন্তু একমাত্র কৃষিকাজ। কৃষিকাজের পরেও কিন্তু বিভিন্ন বিষয়গুলি রয়েছে, যেমন হচ্ছে পশুপালন, ব্যবসা বাণিজ্য, মুদ্রা, এই সমস্ত বিষয়গুলো রয়েছে অর্থনীতির ক্ষেত্রে। কিন্তু অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি হলো কৃষিকাজ। কি বলেছে? মেসোপটেমীয় সমাজ ছিল মূলত কৃষি নির্ভর। তারা চাষাবাদে গরু ও চাকাযুক্ত গাড়ি ব্যবহার করত। টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর জল সেচের কাজে কিন্তু লাগানো হতো এবং পরে ফসলের বিনিময়ে কী করা হতো? পাথর ও তামা সংগ্রহের মাধ্যমে কিন্তু বাণিজ্যটা চলতো। তাহলে কৃষি এবং অর্থনীতির মধ্যে আমরা কি দেখব? যে কৃষিই ছিল সেখানকার মানুষের প্রধান জীবিকা বলতে পারি, বা সমাজ ছিল মূলত কৃষি নির্ভর। এবং এই চাষাবাদের জন্য কি করা হতো? গরু এবং চাকাযুক্ত গাড়ি ব্যবহার করা হতো এবং সেখানে তারপরে ব্যবসা বাণিজ্যটাও কিন্তু চলতো। যেহেতু টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর জলটা সেখানে ছিল, সেহেতু সেচের কাজে কিন্তু সেটাকে লাগানো যেত। তারপরে বৈশিষ্ট্য দেখো কি রয়েছে, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ। এখানে কি বলা হয়েছে? অর্থনীতিতে রাষ্ট্রের কঠোর নিয়ন্ত্রণ ছিল। অর্থাৎ মেসোপটেমিয়ার এই যে অর্থনীতি, এই অর্থনীতিতে কি রাষ্ট্রের কিন্তু নিয়ন্ত্রণ ছিল, যেটা কি খুবই কঠোর ছিল। রাষ্ট্র সব পণ্যের দাম ও শ্রমিকের মজুরি নির্ধারণ করে দিত। তাহলে রাষ্ট্র কি করত? একটা পণ্যগুলির দাম কি হবে বা শ্রমিকের মজুরি কি হবে, সেটা কিন্তু রাষ্ট্র নির্ধারণ করে দিত। এই নির্দিষ্ট আইনের ফলে বাজারের স্থিতিশীলতা বজায় থাকতো এবং শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা পেত। তাহলে এই যে রাষ্ট্রীয় একটা নিয়ন্ত্রণ ছিল, রাষ্ট্র নিয়ন্ত্রণের ফলে কি হতো? যে বাজারের যে স্থিতিশীলতা সেটা বজায় ছিল এবং শ্রমিকরা কিন্তু তাদের যে ন্যায্য পাওনাটা রয়েছে সেটা কিন্তু তারা পেয়ে যেত। আচ্ছা, 3 নম্বর বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা কি দেখব? যে পুরোহিততান্ত্রিক শাসন। এখানে কি বলা হচ্ছে? দেখো,
রাজনীতিতে মন্দিরের পুরোপুরি রাজনীতিতে মন্দিরের আর কি পুরোহিতদের প্রবল আধিপত্য ছিল। রাজারা কি হতো, রাজারা হচ্ছে যে দেবতাদের প্রতিনিধি হিসেবে কিন্তু সেখানে শাসন করত। তাহলে রাজারা নিজেদেরকে কি মনে করতো, দেবতাদের প্রতিনিধি মেনে কিন্তু সেখানে শাসনটা পরিচালনা করত। এছাড়াও কি বলছে দেখো, শাসন থেকে ব্যবসা সবই পুরোহিতদের নির্দেশে কিন্তু পরিচালিত হতো, যার জন্য এই পয়েন্টটার নাম হচ্ছে পুরোহিত তান্ত্রিক শাসন। অর্থাৎ পুরোহিতদের কিন্তু একটা নিয়ন্ত্রণ ছিল সমস্ত ক্ষেত্রে। যেমন কি রাজনীতিতে মন্দিরের পুরোহিতদের একটা আধিপত্য ছিল। তারা কি করতো, রাজারা কি করতো, সেখানে নিজেকে দেবতাদের প্রতিনিধি মেনে কিন্তু শাসন পরিচালনা করত। সেখানে বলেছে দেখো, শাসন থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য পর্যন্ত সবই কি করতো, পুরোহিতদের আর কি নির্দেশের মাধ্যমে কিন্তু পরিচালিত হতো। নেক্সট বৈশিষ্ট্যটা হচ্ছে যে লিখন পদ্ধতি। লিখন পদ্ধতি সম্পর্কে কি বলা হয়েছে দেখো, সুমেরীয়রা কিউনিফর্ম নামক উন্নত লিখন রীতির উদ্ভাবন করেছিলেন। এই যে মেসোপটেমিয়া সভ্যতার যে সুমেরীয় অধ্যায়টা রয়েছে, এই অধ্যায়টা বিশেষভাবে কেন বিখ্যাত, তার কারণ হচ্ছে এই কিউনিফর্ম নামক লিপির জন্য মেসোপটেমিয়া সভ্যতার যে সুমেরীয় অধ্যায়টা রয়েছে, এটা কিন্তু বিশেষভাবে বিখ্যাত হয়ে রয়েছে। তারা কি করতো, নল খাগড়ার কলম দিয়ে নরম মাটির ফলকে লিখতো এবং পরে সেটাকে আগুনে পুড়িয়ে বা রোদে শুকিয়ে কি করে নিত, স্থায়ী করতো। বাণিজ্যের ক্ষেত্রে তারা কিন্তু রসিদ ব্যবহার করত। এবং আমরা পরবর্তী বৈশিষ্ট্যের ক্ষেত্রে দেখব ধর্মীয় বিশ্বাস। তাদের ধর্মীয় বিশ্বাসটা কেমন ধরনের ছিল, তারা কিন্তু বহু ঈশ্বরবাদে কিন্তু বিশ্বাসী ছিলেন বা বহু ঈশ্বরে কিন্তু বিশ্বাসী ছিলেন। অর্থাৎ এই যে মেসোপটেমিয়া সভ্যতার যে মানুষেরা রয়েছেন, অধিবাসীরা যারা রয়েছেন, তারা কিন্তু একেশ্বরবাদে বিশ্বাসী ছিলেন না, তারা কিন্তু বহু ঈশ্বরে বিশ্বাসী ছিলেন। প্রতিটি নগরে আলাদা করে কিন্তু প্রধান দেবতার আর কি উপাসনা করা হতো। দেবতাদের প্রধান এই মন্দিরগুলিকে জিগুরাত কিন্তু বলা হতো। তাহলে এই যে বললাম, মেসোপটেমিয়া সভ্যতার আলোচনার ক্ষেত্রে কিন্তু জিগুরাত কথাটি আমরা কিন্তু প্রচুরবার পাবো। বিশেষত ধর্মীয় বিশ্বাস বা ধর্ম সম্পর্কে আলোচনার ক্ষেত্রে আমরা জিগুরাত কথাটি কিন্তু একাধিকবার পেয়ে থাকি। এছাড়াও বলেছে দেখো, ক্ষমতার পরিবর্তনের সাথে সাথে মন্দিরের গুরুত্বও কিন্তু পরিবর্তন হতো। নেক্সট বৈশিষ্ট্যটা হচ্ছে স্থাপত্য শৈলী। এখানে কি বলা হয় যে স্থাপত্যে তারা পোড়ানো ইটের কিন্তু ব্যবহার জানতো। অর্থাৎ স্থাপত্য তৈরিতে তারা কি করতো, পোড়া ইটের কিন্তু বা পোড়ানো ইটের ব্যবহার করত। তাদের জিগুরাতগুলি প্রায় 70 ফুট উঁচু হতো। তাহলে বললাম, ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে আমরা কি জিগুরাত কথাটি পেয়ে থাকি, এবং এখানে স্থাপত্য শৈলীর ক্ষেত্রে আমরা কি পাচ্ছি যে জিগুরাতগুলির যে উচ্চতা কতটা ছিল, 70 ফুট, সেটা কিন্তু উঁচু হতো। যেখানে কি হতো, খিলান, থাম, গম্বুজের একটা শৈল্পিক ব্যবহার লক্ষ্য করা যায়, যেটা তাদের উন্নত প্রকৌশল বিদ্যার পরিচয় দেয়। অর্থাৎ এই যে মেসোপটেমিয়া সভ্যতার অধিবাসীদের যে তাদের কতটা উন্নত প্রকৌশল বিদ্যা ছিল, সেটার পরিচয় কি দিয়ে থাকে, এই যে খিলান, থাম, গম্বুজের এই যে একটা শৈল্পিক ব্যবহার যে লক্ষ্য করা যেত তাদের স্থাপত্য শৈলীতে, এটাই কিন্তু তাদের উন্নত প্রকৌশল বিদ্যার একটা কিন্তু পরিচয় আর কি দিয়ে থাকে। তো এই ছিল হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতার কিছু প্রধান প্রধান বৈশিষ্ট্যসমূহ। পরিশেষে কি বলা যায় যে সুপরিকল্পিত শাসন ব্যবস্থা, লিখন পদ্ধতি, বিশেষ স্থাপত্য শৈলী মেসোপটেমিয়া সভ্যতাকে কিন্তু সমকালীন বিশ্বের শ্রেষ্ঠ সভ্যতার মর্যাদা দিয়েছিল। দেখো, এই যে মেসোপটেমিয়া সভ্যতা সমকালীন যে বিশ্বের শ্রেষ্ঠ সভ্যতার একটা যে মর্যাদা পেয়েছিল, কেন পেয়েছিল, কিসের জন্য পেয়েছিল, তার কারণ হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতার সুপরিকল্পিত শাসন ব্যবস্থা, এছাড়াও লিখন পদ্ধতি, বিশেষ বিশেষ যে স্থাপত্য শৈলী, এই সমস্ত কিছুর জন্যই কি হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতাকে সমকালীন বিশ্বের শ্রেষ্ঠ আর কি সভ্যতার কিন্তু মর্যাদা দেওয়া হয়েছিল। ঠিক আছে, তো মেসোপটেমিয়া সভ্যতার প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আজকে আমার আলোচনা কিন্তু এতটাই ছিল। ইনফরমেশন ভিডিওর শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো, আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।